আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ফাইনাল পরীক্ষা তোমাদের 50 নম্বরের পূর্ণমান থাকবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে পেইড কোর্সের মধ্যে থেকে এর পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। স্কোয়ার থেকে দেওয়া আছে 3, 7, 8, 9, 0। এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এগুলো দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা মানে সব থেকে ছোট আগে লিখতে হবে, তারপর বড়গুলো লিখতে হবে। তো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, 0, 7 আর 9। আমরা শূন্যটা কিন্তু প্রথমে লিখতে পারি না। শূন্যটা প্রথমে লিখলে সেই শূন্যর কিন্তু কোনো দাম থাকে না, অর্থাৎ শূন্যটাকে কি লিখতে হবে, একটা সংখ্যার পরে লিখতে হবে। ঠিক আছে। এরপর দেখো ক্ষয়ের দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম হচ্ছে অতিভুজ। ওকে। একটি লুডোর ছক্কার কয়টি শীর্ষবিন্দু? একটি লুডোর ছক্কার হচ্ছে 8টি শীর্ষবিন্দু থাকে। এবার 91 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? 91 ডিগ্রি কোণটি হচ্ছে একটি স্থূল কোণ হয়। 90 ডিগ্রি বেশি হলে স্থূল কোণ হবে, 180 ডিগ্রি কম। ঠিক আছে। এরপর এই যে 3টে সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সবথেকে বড়? সবথেকে বড় হচ্ছে 0.7, এটা হচ্ছে সবথেকে বড়। এখানে দশমিকের পরে 7 আছে, এখানে আর এগুলো দেখো দশমিক পরে এখানে দুটো শূন্য আছে, এখানে দশমিক পরে একটা শূন্য আছে, অর্থাৎ দশমিকের পরে যেটা এখানে প্রথমে 7 আছে, তো সেটা সবথেকে বড় হবে। এরপর চয়ের দাগে দেওয়া আছে 5/1 50-কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো 5/1 50-কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। প্রথমে আগে পূর্ণ ভাঙতে হবে, এই যে 50-কে 5 দিয়ে গুণ করতে হবে আর 1 দিয়ে যোগ করতে হবে। যোগফল যা হবে উপরে লিখতে হবে, নিচে 50 আছে, তারপরে 251-কে 50 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 5.02। এটা হবে উত্তর। এরপর বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? তো বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। আর একটি নিরেট শঙ্কুর তল সংখ্যা কটি? একটি নিরেট শঙ্কুর তল সংখ্যা 2টি, একটা হচ্ছে নিচের তল, একটা হচ্ছে উপরের যে বক্রতল সেটা। এরপর ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে কি সম্পর্ক? তো ঐকিক নিয়মে লোক সংখ্যা আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, অর্থাৎ লোক সংখ্যা যদি বাড়ানো হয় দিন সংখ্যা কমে যাবে। ঠিক আছে, কোনো একটি কাজ করার জন্য। 6 মিটার = ড্যাশ সেন্টিমিটার, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 6 মিটার = 6 × 100 = 600 সেন্টিমিটার। মিটার পরে কী হয়? মিটার, ডেসি, সেন্টিমিটার 3 ঘর যাচ্ছে, তার জন্য এখানে 100 দিয়ে গুণ হবে, তো 600 সেন্টিমিটার হবে। এরপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্ন নম্বর 2 করে 6 2 12 নম্বর দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বিয়োগ করো 17/18 বিয়োগ 5/12। তো এখানে প্রথমে 12 আর 18 এটার লসাগু করতে হবে। লসাগু কত হবে? লসাগু হচ্ছে এখানে 36 হবে। এই 36কে 18 দিয়ে ভাগ করে যেটা হবে 3 হবে, 18 2 36, 2 হবে, তো সেই 2কে 17 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। তো 17 2 34 হবে। সেই একইভাবে 36কে আবার 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। 3 12 36 হয়, এই 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, এখানে 15 লিখতে হবে। এবার 34 থেকে 15 যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল 19 হবে, তার নিচে কত হচ্ছে? 36 আছে, তো 19/36 এটা হচ্ছে আমাদের বিয়োগফল। এবার দেখো 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তো 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় কতগুলি? 500টি। যদি একদিনের যন্ত্রাংশ, তাহলে একদিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? কম যন্ত্রাংশ তৈরি হবে একদিনে, 500/4টা নিচে চলে আসবে। এরপর দেওয়া হচ্ছে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তো 12 দিনে বেশি যন্ত্রাংশ তৈরি হবে, তো 500/4 এটার সঙ্গে 12টা গুণ হবে। তো যদি আমরা কাটাকুটি করে দিই, 12কে 4 আর 12 3 হবে, 3 4 12, তো উপরে 3 হবে, আর 5 500 3 3 5 1500, তো 1500টি যন্ত্রাংশ তৈরি হবে 12 দিনে। এরপর হচ্ছে গয়ের দাগে এখানে দেওয়া আছে 121-এর বর্গমূল ও 3-এর যোগ 3-এর বর্গমূল সমান কত? তো 121-এর বর্গমূল কত? 121-এর বর্গমূল হচ্ছে 11। ঠিক আছে, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়। আর 3-এর বর্গমূল না, 3-এর বর্গ। 3-এর বর্গ কত? 3-এর বর্গ হচ্ছে 9। 3 তারিখে 9, তো 11 আর 9 কত হয়? 20 হয়, তো যোগফল কত পেলাম? 20। এবার 12 আর 15 এর লসাগু নির্ণয় করো। তো 12 আর 15 লসাগু কত হবে? 12 আর 15 লসাগু হবে 60। লসাগু তোমরা নিজেরা করে দেখে নেবে। এরপর দেখো সানিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তো এই টাকাতে কিনে এই টাকাতে বিক্রি করলো, তো যে টাকায় বিক্রি করেছে সেটা তার কেনা দাম থেকে আমরা বিয়োগ করব। তো দেখো 175 বিয়োগ 150.50 সমান কত হবে? বিয়োগফল 24.50 টাকা হবে। তার সে বেশি পেয়েছিল 24.50 টাকা, বা 24.50 টাকা তার লাভ হয়েছিল। তো লিখবো সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। চয়ের দাগে হচ্ছে একটি বাগানের ক্ষেত্রফল 1260 বর্গমিটার এবং তার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার হলে বাগানটির প্রস্থ কত? তো বাগানটির প্রস্থ সমান আমরা কী করবো? প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফলকে আমরা কী করবো? দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তো দৈর্ঘ্য ক্ষেত্রফল কত? 1260 ভাগ হচ্ছে
60 সমান সমান হচ্ছে 21 মিটার। তো বাগানটির প্রস্থ হচ্ছে 21 মিটার হবে। ঠিক আছে, এরপর দেখো যোগ করতে হবে এখানে 10 টাকা 75 পয়সা, 5 টাকা 5 পয়সা আর 10 টাকা 25 পয়সা। ঠিক আছে, তো এগুলোর যোগ করতে হবে। তো যোগফল আমাদের কত হবে? 28 টাকা 5 পয়সা। যোগগুলো তোমরা নিচে নিচে লিখবে। ঠিক আছে, পরপর নিচে করে যোগগুলো দেখে নেবে। 28 টাকা 5 পয়সা হবে এটার উত্তর। 3 নম্বর দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। তো প্রথমে দেওয়া হচ্ছে কয়ের দাগে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের মান লেখো। মান কি কি? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে যেটা হচ্ছে একটা কোণ সমকোণ। তো একটা কোণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুটি বাকি যে দুটি বাহু অতিভুজ ছাড়া সেই দুটি সমান। তো দুটি বাহু সমান হলে দুটি কোণও সমান হবে, অর্থাৎ দুটি কোণ 45 হবে। 90 ডিগ্রি দুটি কোণের মান। ওকে, অর্থাৎ একটা হবে 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। চাঁদার সাহায্যে একটি 175 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। চাঁদার সাহায্যে তোমরা 175 ডিগ্রি কোণ আঁকবে। ঠিক আছে, চাঁদার সাহায্যে যেভাবে প্রথমে সরলরেখা এঁকে চাঁদাটা এভাবে রাখবে, তারপরে এখানে 175 ডিগ্রি পাবে, সেখান থেকে এখানে একটা ফোঁটা দিয়ে নিয়ে এভাবে যুক্ত করে দেবে। 175 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকবে। এরপর একটি ঘড়িতে সকাল 6টা বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণটি উৎপন্ন হয় তার মান কত? কোণটির মান কি? কোণটির নাম কি? তো এটা হচ্ছে 180 ডিগ্রি হবে এবং এই কোণটার নাম হচ্ছে সরল কোণ। 6টার সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কী হবে? এটা 180 ডিগ্রি কোণ হবে এবং এটা একটি সরল কোণ। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? কী? তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? ছবি আঁকো। সমকেন্দ্রিক বৃত্ত, দেখো যে বৃত্তগুলির কেন্দ্র এক তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে। যেমন এই যে এখানে বৃত্তের যে কেন্দ্রটা কিন্তু একই কেন্দ্র, এই একটাই মাত্র কেন্দ্র থেকে এরকম একটা বৃত্ত আঁকা হয়েছে, আবার এই একটা বৃত্ত আঁকা হয়েছে। এর বাইরে আরও বৃত্ত আঁকা যেতে পারে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র একই থাকবে, তাদের ব্যাসার্ধগুলো খালি বেড়ে যাবে। ঠিক আছে, বা কমে যাবে। এগুলোকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 3 এখানে প্রশ্নের মান 4 করে। ঠিক আছে, 3 4 12 নম্বর দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তো কীভাবে করব? 40 জন লোকের দেখো 190 দিনের কিন্তু খাবার মজুদ ছিল। ঠিক আছে, এবার কী হয়েছে? 30 দিন পরে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। তো এখন কী হবে? এখন খাবার আছে কত দিনের? 190 দিনের খাবার ছিল, 30 দিন খাওয়া হয়ে গেছে, তো 160 দিনের খাবার আছে এখন। ঠিক আছে, এই 40 জনের। এবার কি হয়েছে? 40 দিনের মধ্যে থেকে আবার কি হয়েছে? 8 জন লোকও চলে গেছে। তো 8 জন লোক চলে গেলে এখন কত থাকছে? 32 জন লোক থাকছে। তাহলে আমাদের এই যে 190 দিন কত ছিল? 160 দিনের খাবার, আর 30 দিন খাওয়ার পর আর 160 দিনের খাবার আছে 40 জনের। তাহলে 32 জন লোক যদি খায় খাবারটা, তাহলে কতদিন চলবে? দেখো আমরা করছি এখানটা 40 জন লোকের খাবার মজুদ আছে 160 দিনের। তাহলে একজন লোক সেই খাবারটা যদি খায় তাহলে তার বেশি দিন চলবে। তাহলে কী হবে? 160 × 40 হবে। এবার এই খাবারটা যদি 32 জন লোক খায় তাহলে কম দিন চলবে। তাহলে 160 × 40 বাই নিচে হবে 32। এবার এটাকে কাটাকুটি করতে হবে। যদি আমরা এটাকে কাটাকুটি করি, এখানে 16 দিয়ে কাটি, 16 ওখানে 32 হবে, 2 দিয়ে এটাকে কাটলে 20 হবে এবং গুণফলটা আমাদের হবে 200। তো 200 দিন চলবে। ঠিক আছে, 32 জন লোকের ওই খাবারটা 200 দিন চলবে। এটা হচ্ছে আমাদের উত্তর আসবে। তো আমরা লিখবো যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। পরবর্তী প্রশ্ন দেখবো ক্ষয়ের দেখে। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কতদিনে শেষ করবেন? তো দেখো 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করেন 9 দিনে। ঠিক আছে, তাহলে একজন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করবেন হচ্ছে কত? 9 × 5 দিনে। পাঁচ জন লোক যদি 8 ঘন্টা করে কাজ করে 9 দিন লাগে, তাহলে সেই কাজটা একজন লোক যদি করে তাহলে বেশি সময় লাগবে। তো 9 × 5 হবে। এবার একজন লোক যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছিল, এখন যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে আরও বেশি দিন সময় লাগবে। এবার কী হবে? 8টা এখানে গুণ হয়ে যাবে। এরপর লাইনে দেখো 3 জন লোক যদি এবার কাজ করে, এখানে বলা হয়েছে 3 জন লোক যদি 8 ঘন্টা করে কাজ করে, এবার 3 জন লোক যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে কী হবে? সময় কম লাগবে। এবার 3টা এখানে কিন্তু ভাগ হয়ে যাবে এটার সঙ্গে, আর 9 × 5 × 8। আর 3 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে সময় আরও কমে যাবে। তো নিচে 8, এই 4টা এর সঙ্গে ভাগ হবে, তো 3 × 4 হবে। এবার 4 দেখুন আর এখানে কাটাকুটি করবে, আর 3 থেকে 9 এখানে কেটে দেবে, গুণ করলে আমাদের আসবে কত? 30। ঠিক আছে, 30 দিনে। তো ওই কাজ 3 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে করলে 30 দিনে শেষ করবেন। গয়ের দেখা হচ্ছে 14.09 মিটার লম্বা, বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে?
তো এখানে দেখো বাসটি মোট লম্বা কত 14.09 মিটার লম্বা, এত ঠিক আছে। এবার কাদায় আছে কতটা 4.2 মিটার কাদা আছে, আর হচ্ছে জলে আছে হচ্ছে 3.01 মিটার। তাহলে আমরা কি বলবো, জল ও কাদায় মোট ডুবে আছে কত, এই যে 4.2 আর 3.01 এই দুটো যোগ করবো তো 7.21 মিটার জলে আর কাদায় ডুবে আছে। তো এখানে বলা হয়েছে জল আর কাদার ওপরে কতটা আছে, এবার আমাদের লিখতে হবে। তো জলে আর কাদায় কতটা আছে সেটা আমরা পেয়ে গেলাম, এবার জল ও কাদার ওপরে কতটা আছে। তো বাঁশটা মোট হচ্ছে কতটা লম্বা, এই যে 14.09 মিটার লম্বা, আর জলে আর কাদায় আছে 7.21 মিটার, বাকিটা হচ্ছে জলের উপরে থাকবে। আমরা বিয়োগ করলাম, বিয়োগফল হচ্ছে কত 6.88 মিটার। তো 6.88 মিটার এই অংশটা কি হচ্ছে জল ও কাদার ওপরে আছে। তো আমরা উত্তর লিখবো, অতএব জল ও কাদার ওপরে 6.88 মিটার বাঁশ আছে। ঘয়ের দেখো হচ্ছে সরল করতে হবে, এখানে দেওয়া আছে দেখো 16, তারপর দেওয়া আছে এখানে থার্ড ব্র্যাকেট, এবং এরপর দেওয়া হচ্ছে 8 বিয়োগ এখানে সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2 বিয়োগ এখানে 2 বিয়োগ 1 বিয়োগ 1। তো এখানে দেখো এই দুটোর মাথায় একটা দাগ দেওয়া আছে, তার মানে হচ্ছে এই বিয়োগটা আমাদের প্রথমে করতে হবে, ঠিক আছে। তো আমরা অঙ্কটিকে আগে লিখবো, লেখার পর আমরা দেখো এইখানে এই বিয়োগটা আগে করে নিয়েছি, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0 হয়, তো আমরা এখানে 2 বিয়োগ 0 লিখেছি। এবার দেখো আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা আমাদের আগে করতে হয়। তো প্রথম অংশটুকু এই পর্যন্ত লেখার পর আমরা কি করব, এখানে 2 থেকে 2 আর 1 2 থেকে যদি আমরা 0 বিয়োগ করি কত হবে 2 হবে, তো আমরা এখানে 2 লিখেছি, ঠিক আছে। এবার এখানে 2 এর সঙ্গে এই দুইটা গুণ আছে, তো আমরা 2টাকে গুণ করব। তো দেখো আমরা এই পর্যন্ত লিখলাম, এরপর 2 দুগুণে 4 লিখলাম গুণটা করে, এরপর 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, এখানে 8টা বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল, তো 8-এর পরে বিয়োগ আছে। এবার 16 গুণ 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়, তো 7 আর 16 গুণ করব, গুণফল হচ্ছে 112 হবে। তো আমাদের এখানে নির্ণীয় সরলতম মান হচ্ছে 112। ওকে, 5 নম্বর দাগে দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর করে দেওয়া আছে। প্রথমে কয়ের দাগে 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত এঁকে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র ও ব্যাস চিহ্নিত করো। তো একটা এরকম বৃত্ত অঙ্কন করবে তোমরা কম্পাসের সাহায্যে, তারপর দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওকে। এবং এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবং যেখানে কম্পাসটা বসানো হয়েছে কম্পাসের কাঁটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই যে চাপটা এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এরপর ক্ষয়ের দাগে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু 6 সেমি এবং ওই বাহু সংলগ্ন দুটি কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। ত্রিভুজটির নামকরণ করো, চাঁদার সাহায্যে করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি বলা হচ্ছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহু দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং ওই 6 সেন্টিমিটার বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, একটা 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। তো প্রথমে এরকম আগে প্রথমে 6 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকবে, এবার চাঁদার সাহায্যে একদিকে 60 ডিগ্রি কোণ আঁকবে, একদিকে 45 ডিগ্রি কোণ আঁকবে, যেহেতু চাঁদার সাহায্যে এখানে করতে বলা হয়েছে। আর কোণ আঁকার পরে কি করবে, এই যে এই অংশটা এদিকে যোগ করবে, এই অংশটা এদিকে যোগ করবে, এবার যেখানে এই যে সরলরেখা দুটি যে বিন্দুতে ছেদ করবে সেখানে তোমরা নাম দেবে এ, এখানে বি, এখানে সি, তাহলে কি হবে এই ত্রিভুজটা আমরা পেয়ে যাবো যার একটা বাহু হচ্ছে 6 সেন্টিমিটার এবং এই দুটি কোণ হচ্ছে একটা 60 ডিগ্রি একটা হচ্ছে 45 ডিগ্রি, এরকমভাবে অঙ্কন করতে হবে। গয়ের দাগে চিত্রসহ সংজ্ঞা দাও। এখানে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণ বলে, ঠিক আছে। যেমন এরকম স্থূলকোণ বলতে হচ্ছে 90 ডিগ্রির বেশি হবে কিন্তু 180 ডিগ্রির কম হবে, সেটা হচ্ছে স্থূলকোণ। তো এখানে এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রি কম, তো এটা হচ্ছে একটি স্থূলকোণ। এরপর দেখো এটা স্থূলকোণী ত্রিভুজ। পরের প্রশ্ন হচ্ছে, পরের যে আমরা যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে লিখতে হবে। তো যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে কোনোটি সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ 3টি বাহুর মধ্যে একটা বাহু কিন্তু সমান নয়, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যেমন দেখো এখানে এই বাহুটা 3টে বাহু কিন্তু 3 রকম, কোনোটাই কিন্তু পরস্পর সমান নয়, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করা হলো। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। আর যদি এর পিডিএফগুলো পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই পেড কোর্সের মধ্যে পিডিএফগুলো পাবে, চাইলে সেখান থেকে পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। আর যদি এই চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।